আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্রমিক আন্দোলনে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা, নেপথ্যে রাজনৈতিক ইন্ধন, কঠোর অবস্থানে সরকার, জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ। নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক রিমান্ডে, অপহরণ মামলায় পুলিশ কর্মকর্তা কাফিকে জিজ্ঞাসাবাদ। এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ব্যাপক দুর্নীতির খবরে বিস্মিত এলাকাবাসী, জড়িতদের দ্রুত বিচার দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শ্রমিক আন্দোলনে বন্ধ হচ্ছে একের পর এক শিল্প কারখানা, আর এর পেছনে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা ইন্ধন দিচ্ছে দাবি করে শ্রম উপদেষ্টা বলেন তাদের দমনে কঠোর হচ্ছে সরকার। গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে বিশৃঙ্খলাকারীদের। সচিবালয়ের বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টারা। আইজিপি জানান, পুলিশি কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে, দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না, সাবেক 2 আইজিপিকে গ্রেপ্তার করে সেই বার্তা দেওয়া হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়ছে বিভিন্ন স্থানে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে তারা। এতে আতঙ্কিত গাজীপুর, আশুলিয়া, সাভার, নরসিংদী সহ বিভিন্ন এলাকার শিল্প কারখানার মালিকরা। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে শতাধিক কারখানা, ব্যাহত হচ্ছে উৎপাদন। নবীনগর চন্দ্রা কালিয়াকৈর রোড বন্ধ করে শ্রমিকের নাম ধারণ করে বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করার চেষ্টা করা হয়। শ্রমিক অসন্তোষের কারণ বের করতে তদন্ত করছে সরকার। বিষয়টি নিয়ে সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্র, আইন, শ্রম, শিল্প সহ 6 উপদেষ্টা। এর পেছনে রাজনৈতিক ইন্ধন আছে বলে জানান শ্রম উপদেষ্টা। আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে, এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। আন্দোলনকারীদের দমাতে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানান উপদেষ্টারা। রাস্তা বন্ধ করে দেওয়া মানে তো 50 জন মিলে যদি রাস্তায় বসে পড়ে 5,50,00,000 লোকের অসুবিধা হচ্ছে, আসা যাওয়ায় ইকোনমির অসুবিধা হচ্ছে। তাদেরকে সরানোর জন্য যদি আমাদের ফোর্স ব্যবহার করতে হয়, লাঠিচার্জ করতে হয়, জলকামান ব্যবহার করতে হয়, আমরা করি। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে, বাট এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এ সময় আইজিপি মইনুল ইসলাম জানান, শিল্পাঞ্চল সহ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের বাহিনীর 2 জন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। যারা দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম সবাই কিন্তু আইনের আওতায় আসবে। যেসব জায়গায় আমাদের কার্যক্রম একটু স্থিমিত ছিল মাঝখানে, সেই কার্যক্রম চলমান করার জন্য এটাকে যেন আরও এনফোর্স করা যায়, সে কারণে আমরা কিন্তু ব্যাপক আকারে বদলি করেছি। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আইজিপি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে ঢাকার সিএমএম কোর্টে হাজির করে তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ড চান। শুনানি শেষে হত্যা মামলায় শহীদুল হককে 7 দিন ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিপোর্ট করছেন জিএম তসলিম। কড়া নিরাপত্তায় সকাল 6:30টার দিকে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে আদালতে হাজির করে পুলিশ। এদিন মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আব্দুল্লাহ আল মামুনকে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শহীদুলের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন এবং আরও অধিক তদন্তের জন্য তাকে রিমান্ডে চাওয়ার দরখাস্ত দেন এবং এই রিমান্ড দরখাস্ত দেওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত রিমান্ড 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল্লাহ আল মামুন
সদ্য যিনি আইজিপি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সলা পরামর্শ করে এবং সেখান থেকে বের হয়ে আসে তিনি তার অফিসে সাংবাদিকদের সামনে এবং টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে তিনি বলেছেন যে কঠোর হস্তে এই আন্দোলনকে দমন করা হবে এবং এও বলেছেন যে দেখামাত্র গুলি করা হবে কেউ যদি এই আন্দোলনে শরিক হয়। বসিলা চৌরাস্তায় যে হত্যাটা হয়েছিল দোকানি আব্দুল সাইদ, এই হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করে এবং এই মামলায় শুনানি অন্তে তার বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো রিমান্ড হয় না। আমরা বিজ্ঞ আদালতের সাবমিশনগুলো রেখেছি যে আইন যে মামলাগুলি হচ্ছে ঢালাওভাবে এই মামলাগুলোতে ভবিষ্যৎ কি এবং ভবিষ্যৎ যদি না থাকে তাহলে বাদী ক্ষতিগ্রস্ত হবে এবং প্রকৃত বিচার পাবে না। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের অনুমতি নিয়ে নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য রাখেন সাবেক পুলিশ প্রধান শহীদুল হক। তবে এই সময় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এর আগে গতরাতে উত্তরা থেকে তাদের দুজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। এদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় আদালতে হাজির করে পুলিশ। সকাল 6:45টার দিকে তাকে আদালতে তোলা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান 8 দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে সোমবার কাফির বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানা ও হাজারীবাগ থানায় মামলা দায়ের হয়। প্রাথমিকভাবে আশুলিয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় বিমানবন্দর থেকে ডিবি পুলিশ কাফিকে আটক করে। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। সুনামগঞ্জ সদর হাসপাতালে দুর্নীতির খবরে বিস্মিত এলাকাবাসী। 2022-23 অর্থ বছরের অডিট রিপোর্টে উঠে এসেছে হাসপাতালের যন্ত্রাংশ কেনা থেকে শুরু করে নানা দুর্নীতির খবর। দুর্নীতিতে জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন জেলাবাসী। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব, জানাচ্ছেন তামান্না জেনিফার। সুনামগঞ্জ সদর হাসপাতালের অডিট রিপোর্টের কপিটি প্রতিবেদকের হাতে আসায় প্রতিবেদনের কপি যে কেউ দেখলে পিলে চমকে যাওয়ার মতো অবস্থা হবে। হাসপাতালের ল্যাবের জন্য 2018 সালে 2টি যন্ত্র কেনা হলেও এখনও কাজে আসেনি এই দুটো যন্ত্র। এগুলোর পরিচালনায় বিশেষজ্ঞ টেকনোলজিস্ট না থাকায় তা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অথচ রোগ নির্ণয়ের জন্য প্রায় 4,76 লাখ টাকার রাসায়নিক দ্রব্য কেনা দেখানো হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালে ব্যাপক পরিমাণ দুর্নীতি হচ্ছে। এরা একটা সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি করছে। আমরা এই সিন্ডিকেটকে সরিয়ে দিয়ে সুনামগঞ্জের মেডিকেলের অবস্থা স্বাভাবিক দেখতে চাই। মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পরে এটা বন্ধ করা হয়, বাদে নতুন মেশিন কেনা হয়, ওই নতুন মেশিন দিয়ে আমরা কাজ করি। হাসপাতালের ডাক্তার, নার্স এবং অন্যান্য পদে 251 জন স্টাফ থাকলেও 2022-23 অর্থ বছরে সিল তৈরি হয়েছে 3,720টি। কাঁচা রসিদের সিল তৈরি দেখিয়ে উত্তোলন করা হয়েছে 11.5 লাখ টাকা। সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে কয়েক হাজার টাকার সিল বানিয়েছে তারা। এটা আসলে মোটেই সম্ভব না। হাসপাতালের বড় জোর 4 থেকে 5,000 টাকার সিল হইতে পারে নিচে, মানে এর টাকা বেশি হইব না। তো অবৈধ যে বছরগুলো হইল এগুলো আসলে দায়ভার আমরা না। এছাড়াও সদর হাসপাতালের 19টি কম্পিউটারের ক্ষুদ্র যন্ত্রাংশ ক্রয় ও মেরামতে প্রায় 24 লাখ টাকা, সভা সেমিনারে 24 লাখ, আপ্যায়নে 21 লাখ, শ্রমিকদের মজুরি 81,70,000 টাকা দেখিয়ে 26টি খাতে প্রায় 18 কোটি টাকা লুটপাট হয়েছে। এতে হাসপাতালের স্টোর কিপার সুলেমান, হিসাবরক্ষক সমীরুল ইসলাম ও হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ককে দায়ী করা হয়। তারা তো বাজারগুলো সরবরাহ করছে এবং এখানের মাঝে যে মানে আনছে তার দস্তখত আছে, পেইড বাই মি, সে পেইড করছে এই টাকা এবং এগুলো এনে দিছে, আমরা স্টোরের মধ্যে তুলছি। আমার স্বাক্ষরে কোনো টাকা ওঠে না এবং আমার বেতনটাও আমি স্বাক্ষর করতে পারি না। আমি যদি 200 দস্তখত দেই সরকারি ফান্ড আসতে পারতো না। আমার 3য় শ্রেণী স্যার। লুটপাটের এই তথ্যের বিষয়ে জেলাবাসীকে সোচ্চার হতে বললেন হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক। ইদানিং আউটসোর্সিং নামে একটি হসপিটালে একটি হচ্ছে অস্থিরতা তৈরি করছে। এদের পিছনেও একটা মহল জড়িত থাকতে পারে, তার ব্যক্তির সাথে থাকতে পারে। আমি সুনামগঞ্জবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাকে সহযোগিতা করবেন। সিল বানানো ও স্ট্যাম্প কিনতে অস্বাভাবিক বিল সহ অন্যান্য প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক আনিসুর রহমান জানান, অনিয়মের অভিযোগ সত্য নয়। আমার কাছে যতজন দাবি তো করছে এইটা বানাইতে হবে, সেটা বানাইতে হবে, যে ইমার্জেন্সিতে এই সিলটা বানান, এটা বানান,
আমি সবগুলো আমি নিজের ইয়েতে করে দিচ্ছি, অসম্ভব। এগুলো এখন বললে তো হবে না। জেলা সদর হাসপাতালের এমন দুর্নীতি বন্ধ না হলে মুখ থুবড়ে পড়বে হাওড়া অঞ্চলের স্বাস্থ্যসেবা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নতুন বাংলাদেশে বিএনপি সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়। তারেক রহমান যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নোয়াখালী সদর উপজেলার খলিফারহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান ও জেলা সভাপতি সাবের আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশের মানুষের যে তাদের যে নতুন মনোজগৎ হয়েছে, এই মনোজগৎটা বুঝতে হবে। মানুষ কি চায় বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আরো যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, পুনর্গঠনের প্রয়োজন হয়, বিএনপি সেটা করতে প্রস্তুত আছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ছাত্রদের একাংশ জোর করে উপপরিচালককে পদত্যাগ ও 41 জন ডাক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করার ঘটনায় বহির্বিভাগের সকল ধরনের সেবা প্রায় বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। রোগী ও তাদের স্বজনরা জানায়, গুরুতর অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে এসে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। চট্টগ্রাম মহানগরীতে একসময় 200-রও বেশি পাহাড় থাকলেও এখন অস্তিত্ব আছে হাতে গোনা কয়েকটির। দখল আর উন্নয়নের নামে কাটা হয়েছে এসব পাহাড়। তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চট্টগ্রামে পাহাড় কাটা ও দখলদারদের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি নেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। পাহাড়ের উপরেই একসময় গড়ে উঠেছিল চট্টগ্রাম নগরী, যার বৈশিষ্ট্য আর প্রাকৃতিক রূপ ছিল অনন্য। কিন্তু 2 শতাধিক পাহাড়ের সেই নগরী থেকে হারিয়ে গেছে বেশিরভাগ পাহাড়। কোথাও পাহাড় কেটে, কোথাও বা প্রাকৃতিক লেক দখল করেই গড়ে উঠেছে বসতি। বছরের পর বছর এভাবেই চলছে পাহাড় কাটার মহোৎসব। অভিযোগ রয়েছে, পাহাড় দখল করে নিম্ন আয়ের মানুষকে এসব পাহাড়ে থাকার ব্যবস্থা করে দিচ্ছে বেশ কয়েকটি চক্র। বিনিময়ে মাসিক হিসেবে আদায় করা হচ্ছে ভাড়া। ওই দখলদাররা তাদের ছত্রছায়ায় পাহাড় কেটে বসতবাড়ি বানিয়ে বিক্রি করেছে। পাহাড় ব্যবস্থাপনা কমিটির তথ্য মতে চট্টগ্রাম নগরের 26টি পাহাড়ে অবৈধভাবে ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় 7000 পরিবার। আমরা ভূমি জরিপ অধিদপ্তর থেকেও তথ্য নিচ্ছি, নিয়ে আমরা সবকিছু সহ আমাদের আইনও কিছু আমরা সংশোধন করার প্রস্তাবনা দিব এবং এই যে জেলা প্রশাসনের সহায়তায়, ভূমি মন্ত্রণালয়ের সহায়তায় এই জায়গাগুলো যাতে স্থায়ীভাবে পাহাড় হিসেবে লিপিবদ্ধ করা হয়, জমির খতিয়ান চেঞ্জ করা হয়, সেই বিষয়ে আমাদের মন্ত্রণালয় থেকে আন্তঃমন্ত্রণালয় সভা করে সুপারিশ দেওয়া হবে। পাহাড় ব্যবস্থাপনা কমিটি এসব রোধে নানা সুপারিশ করলেও প্রশাসনের নির্লিপ্ততায় এতদিন তা ছিল শুধুই কাগজে কলমে। ফলে নগরীর বায়েজিদ, পাঁচলাইশ, খুলশি সহ বিভিন্ন এলাকার 57% পাহাড় উধাও হয়ে গেছে। পানি এবং মাটিতে আমার 30% এলাকা বায়োডাইভার্সিটির জন্য কনজারভেশন করতে হবে, রাখতে হবে কনজার্ভড। এটা শুধু মানুষের জন্য না, পুরো বায়োডাইভার্সিটির জন্য। এখন ওখানে আমরা 10%-এও যেতে পারছি না। আমাকে এই অভিযানগুলো করে আমাকে একদম নিষিদ্ধ করে দিতে হবে যে এই এলাকায় কোনোভাবে পাহাড় কাটা যাবে না, জীববৈচিত্র্য নষ্ট করা যাবে না। 2007 সালে একদিনেই পাহাড় ধসে নারী, শিশুসহ চট্টগ্রামে মারা যান 127 জন। এরপর 2008 সালে লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসে মৃত্যু হয় 4 পরিবারের 12 জনের। এভাবে 2023 সাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত 200 জনের। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। নওগাঁর ধামিরহাট উপজেলার আরানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান ও সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী কমলকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা ক্যান্টিন চত্বরে ভুক্তভোগী পরিবার ও সচেতন এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,
সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী কমল ও বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। নারায়ণগঞ্জ ঢাকা রুটে এসি ও নন এসি বাসের ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে নন এসি বাসের ভাড়া 45 টাকা এবং এসি বাসের ভাড়া 55 টাকা এবং শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার দাবি জানানো হয়। নারায়ণগঞ্জ যাত্রী সংরক্ষণ ফোরাম এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট AB সিদ্দিক সহ অন্যান্যরা। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল ইসলাম চৌধুরী মিঠু ও তার সমর্থকদের অবৈধভাবে জমি ও দোকান দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মানববন্ধনে ভুক্তভোগী জুয়েল হাওলাদার ও গনি হাওলাদার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা এই ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান। নোয়াখালীর সেনবাগ উপজেলার বন্যা কবলিত এলাকায় 400-রও বেশি আশ্রয় কেন্দ্রের প্রায় 25,000 পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে স্থানীয় বিএনপি। সেনবাগ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মফিজুর রহমানের নেতৃত্বে বুধবার সেনবাগের 9টি এবং সোনাইমুড়ির 4টি ইউনিয়ন ও পৌরসভার আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অর্জুনতলা ও মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রের 4,000 পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। বিএনপি নেতারা জানান, বন্যা পরবর্তী পুনর্বাসনের অংশ হিসাবে পরবর্তীতে ঘরবাড়ি নির্মাণ ও গবাদি পশু বিতরণ করা হবে। যশোরে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ এবং আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। সকালে পুলের হাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির। খেলায় মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী এবং ওয়েলফেয়ার সেন্টারের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এতে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ 1-0 গোলে জয়লাভ করে। একমাত্র গোলটি করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হক, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গিয়াস উদ্দিন, 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এমদাদুল হক এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।